হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের বুক রিডিং হলো ন্যায় বিচারের সন্ধানে পর্ব 1। একজনের জীবন নাকি 5 জনের জীবন, নৈতিকতার আসল পরীক্ষা। ভাবুন, আপনি একটি দ্রুতগতি রেলগাড়ির চালক। হঠাৎ বুঝতে পারলেন ব্রেক সম্পূর্ণ অকেজো। সামনে রেল লাইন, 5 জন শ্রমিক কাজ করছে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি তাদের উপর উঠে যাবে। ঠিক তখনই আপনার চোখে পড়ল পাশে আরেকটি বিকল্প লাইন। সেখানে মাত্র একজন শ্রমিক দাঁড়িয়ে আছেন। এখন আপনার সামনে দুটি পথ। প্রথম পথ হচ্ছে কিছুই করবেন না, 5 জন মারা যাবেন। দ্বিতীয় পথ, ট্রেনের দিক পরিবর্তন করবেন, একজন মারা যাবেন, কিন্তু 5 জন বেঁচে থাকবেন। আপনি কি করবেন? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ মানুষ দ্বিতীয় পথটিকেই বেছে নেন, কারণ তাদের মতে একজনের মৃত্যুর বিনিময়ে 5 জনকে বাঁচানো সামগ্রিকভাবে বেশি কল্যাণকর। কিন্তু এবার চিন্তার পরীক্ষাটি একটু বদলায়। ধরুন, এবার আপনি ট্রেনের চালক নন, আপনি একটি ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছেন। নিচে একই নিয়ন্ত্রণহীন ট্রেন ছুটে আসছে, সামনে একই 5 জন শ্রমিক। আপনার পাশে দাঁড়িয়ে আছেন একজন ভারী শরীরের মানুষ। আপনি যদি তাকে নিচে ঠেলে দেন, তাহলে তার ট্রেন মানে শরীরটা ট্রেন থামিয়ে দিতে পারে। তিনি মারা যাবেন, কিন্তু 5 জন বেঁচে যাবেন। উম, এবার কি আপনি তাকে ধাক্কা দেবেন? মজার বিষয় হলো এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষ না বলে। কিন্তু কেন? দুই ক্ষেত্রেই তো একজনের মৃত্যু হচ্ছে এবং 5 জনের জীবন বাঁচতেছে। তাহলে আমাদের সিদ্ধান্ত বদলে যায় কেন? এখানেই নৈতিক দর্শনের এক গভীর রহস্য লুকিয়ে আছে। সম্ভবত আমাদের মন শুধু ফলাফল দিয়ে বিচার করে না, আমরা বিচার করি কাজের ধরনও। একটি ক্ষেত্রে আমরা দুর্ঘটনার দিক পরিবর্তন করছি, আর অন্য ক্ষেত্রে আমরা নিজের হাতে একজন নিরপরাধ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এই সূক্ষ্ম পার্থক্যই আমাদের নৈতিক অনুভূতিকে বদলে দেয়। এরপর আরেকটি পরিস্থিতি কল্পনা করুন। একজন চিকিৎসকের কাছে একসঙ্গে 6 জন রোগী এসেছে। একজনের চিকিৎসা করতে গেলে 5 জনকে সময় মতো বাঁচানো যাবে না, আবার 5 জনকে বাঁচাতে গেলে একজন মারা যাবেন। অনেকে বলবেন 5 জনকে বাঁচানোই যুক্তিসঙ্গত। কিন্তু এবার যদি সেই 5 জনকে বাঁচাতে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, তখন কি সিদ্ধান্ত একই থাকবে? বেশিরভাগ মানুষ এখানে স্পষ্টভাবে আপত্তি জানান, কারণ তারা বিশ্বাস করেন কোনো নিরপরাধ মানুষকে শুধু অন্যদের উপকারের জন্য ব্যবহার করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এই ধরনের প্রশ্ন আমাদের সামনে দুটি বড় নৈতিক দর্শন তুলে ধরে। প্রথমটি ফলাফল ভিত্তিক নৈতিকতা, যেখানে সবচেয়ে বেশি মানুষের সর্বোচ্চ মঙ্গলই প্রধান লক্ষ্য। দ্বিতীয়টি কর্তব্য ভিত্তিক নৈতিকতা, যেখানে কিছু কাজ, যেমন নিরপরাধ মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, ফলাফল ভালো হলেও ভুলই থেকে যায়। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাতই মানব সভ্যতার নৈতিক বিবর্তকের অন্যতম ভিত্তি। তাই ন্যায় বিচার শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি এমন এক অনুসন্ধান যেখানে আমাদের
প্রতিটি সিদ্ধান্ত পরীক্ষা করে আমরা আসলে কেমন মানুষ হতে চাই। এই যাত্রায় আমরা দেখব কখন ফলাফল গুরুত্বপূর্ণ, কখন নীতি গুরুত্বপূর্ণ, আর কখন একজন মানুষের অধিকার সংখ্যাগরিষ্ঠের স্বার্থের চেয়েও বড় হয়ে ওঠে। ন্যায় বিচারের পর্ব 2, সুখের হিসাবে নাকি নীতির মূল্য, মানুষের নৈতিকতার গভীর অনুসন্ধান। আগের অধ্যায়ে আমরা দেখেছি একই ফলাফল হলেও কাজের ধরন বদলে গেলে মানুষের নৈতিক সিদ্ধান্ত বদলে যায়। এখন প্রশ্ন হলো, এর পেছনে আসলে কোন নীতি কাজ করে? ধরুন আপনি এমন একটি সমাজে বাস করছেন যেখানে প্রতিটি সিদ্ধান্ত একটিমাত্র নিয়ম মেনে নেওয়া হয়। যে সিদ্ধান্তে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে সেটি সঠিক সিদ্ধান্ত। প্রথম শুনতে এই ধারণাটি খুবই যুক্তিসঙ্গত মনে হয়। যদি একটি কাজ হাজার মানুষের সুখ বাড়ায় তাহলে সেটিকে ভালো বলা হবে, আর যদি কোনো কাজ মানুষের কষ্ট বাড়ায় তবে সেটি ভুল। এই চিন্তাধারাকেই বলা হয় উপযোগবাদ, ইউটিলিটারিনিজম। ইউটিলিটারিজম ইউটিলিটারিনিজম, উপযোগবাদ। এই দর্শনের অন্যতম প্রবক্তা ছিলেন ইংরেজ দার্শনিক জেরেমি বেন্থাম। বেন্থামের মতে মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী দুই চালিকা শক্তি হলো সুখ এবং দুঃখ। আমরা যা করি তার অধিকাংশই সুখ পাওয়ার জন্যই অথবা কষ্ট এড়ানোর জন্যই করি। তাই কোনো কাজ সঠিক কিনা তা বিচার করতে হলে দেখতে হবে সেই কাজ। আসলে 1 মিনিট হোল্ড করছি, ঠান্ডা লাগছে, ফ্যানটা অফ করি। চলো, তো আমরা ছিলাম জেরেমির ব্যাপারে। বেনথামের মতে মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী দুই চালিকা শক্তি হলো সুখ এবং দুঃখ। আমরা যা করি তার অধিকাংশই সুখ পাওয়ার জন্য অথবা কষ্ট এড়ানোর জন্য করি। তাই কোনো কাজ সঠিক কিনা তা বিচার করতে হলে দেখতে হবে সেই কাজ সমাজে মোট সুখ বাড়াচ্ছে নাকি কষ্ট বাড়াচ্ছে। এই ধারণাটি শুনতে সহজ হলেও বাস্তবে এটি অনেক কঠিন প্রশ্ন তৈরি করে। কারণ সুখ কি মাপা যায়? ধরুন একটি বড় হাসপাতাল তৈরি করতে গেলে কয়েকটি পরিবারের বাড়ি ভেঙে দিতে হবে, হাজার হাজার মানুষ চিকিৎসা পাবে, কিন্তু কয়েকটি পরিবার তাদের শৈশবের স্মৃতি, জমি আর বাড়ি হারাবে। এখন কোন সিদ্ধান্ত ন্যায়সঙ্গত? আবার ধরুন একটি সরকার এমন একটি আইন তৈরি করলো যাতে দেশের অধিকাংশ মানুষ লাভবান হবেন, কিন্তু একটি ছোট্ট সম্প্রদায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হলো। শুধু সংখ্যাগরিষ্ঠের মুখ সুখ কি ন্যায় বিচারের একমাত্র মাপকাঠি হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এত সহজ না। ইতিহাস আমাদের শেখায় অনেক অন্যায় কাজও বৃহত্তর স্বার্থ এর নামে ব্যবহার করা হয়েছে। তাই শুধু ফলাফল দেখে সিদ্ধান্ত নিলে কখনো কখনো মানুষের মৌলিক অধিকার উপেক্ষিত হতে পারে। এই কারণেই আরেকটি শক্তিশালী নৈতিক দর্শনের জন্ম হয়েছে। এই দর্শন বলে কিছু কাজ কখনোই সঠিক হতে পারে না, ফলাফল যতই ভালো হোক। মিথ্যা বলা,
প্রতারণা করা, নিরপরাধ মানুষকে হত্যা করা কিংবা কাউকে শুধুমাত্র নিজের উদ্দেশ্য পূরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা, এসব কাজের বিরুদ্ধে নৈতিক সীমারেখা থাকা উচিত। এই ধারণাকে আরো সুসংহতভাবে ব্যাখ্যা করেছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। কান্ট বিশ্বাস করতেন প্রতিটি মানুষের একটি স্বতন্ত্র মর্যাদা আছে। মানুষ কোনো যন্ত্র নয়। মানুষকে কখনোই শুধু অন্যদের সুবিধার জন্য ব্যবহার করা উচিত নয়। আপনি যদি একজন নিরপরাধ মানুষকে বলি দিয়ে 5 জনকে বাঁচান, তাহলে হয়তো 5টি জীবন রক্ষা পেল, কিন্তু সেই একজন মানুষের মর্যাদা কোথায়? এই প্রশ্নই আমাদের নৈতিক চিন্তাকে গভীর করে তোলে। একদিকে সুখের হিসাব, অন্যদিকে মানুষের অধিকার। একদিকে সংখ্যার যুক্তি, অন্যদিকে নীতির দৃঢ়তা। বাস্তব জীবনের প্রায় প্রতিটি কঠিন সিদ্ধান্ত এই দুই দর্শনের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তাই ন্যায় বিচার শুধু কতজন লাভবান হলো এই প্রশ্নের উত্তর নয়, বরং আরো বড় প্রশ্ন হলো, আমরা কেমন সমাজ গড়তে চাই? এমন একটি সমাজ যেখানে সংখ্যাগরিষ্ঠের সুবিধাই শেষ কথা, নাকি এমন একটি সমাজ যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা সমানভাবে রক্ষা পায়? এই প্রশ্নের উত্তরই আমাদের পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে এক বাস্তব ঘটনার দিকে। একটি জাহাজ ডুবি 4 জন বেঁচে থাকা মানুষ এবং বেঁচে থাকার জন্য নেওয়া এমন এক কঠিন সিদ্ধান্ত, যা আজও নৈতিক দর্শনের ইতিহাসে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ন্যায় বিচারের সন্ধানে পর্ব 3। বেঁচে থাকার জন্য হত্যা, নৈতিকতা কোথায় দাঁড়ায়? এখন এখনো পর্যন্ত আমরা কল্পিত নৈতিক সমস্যার কথা বলেছি, কিন্তু এবার চলুন ইতিহাসের একটি বাস্তব ঘটনায় যাই, যে ঘটনা আজও আইন, দর্শন এবং নৈতিকতার আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। সমুদ্রের মাঝখানে এক ভয়াবহ সংগ্রাম। 1884 সালে একটি ছোট্ট জাহাজ প্রচন্ড ঝড়ের কবলে ডুবে যায়। 4 জন নাবিক কোনো মতে একটি ছোট্ট লাইফ বোটে আশ্রয় নেয়। চারিদিকে শুধু অসীম সমুদ্র, জল আর জল। না আছে খাবার, না আছে বিশুদ্ধ পানি। প্রথম কয়েকদিন তারা সামান্য যা কিছু ছিল তাই ভাগাভাগি করে খেলেন। এরপর আর কিছুই অবশিষ্ট রইল না। দিনের পর দিন ক্ষুধা, তৃষ্ণা আর অসহায় অপেক্ষা। প্রতিটি সূর্যোদয় যেন মৃত্যুর আরো এক ধাপ কাছে নিয়ে যাচ্ছিল। একটি ভয়ঙ্কর প্রস্তাব। দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্যটি অসুস্থ হয়ে পড়ল। সে দুর্বল, পানিশূন্য এবং প্রায় অচেতন। তখন দলের একজন বললেন, যদি আমরা এখন কিছু না করি তাহলে হয়তো সবাই মারা যাব। আর সেখান থেকেই জন্ম নিল এক ভয়াবহ প্রস্তাব। একজনকে হত্যা করে তার দেহের সাহায্যে বাকিরা বেঁচে থাকবে। প্রশ্ন হলো, এটি কি আত্মরক্ষার জন্য নেওয়া কঠিন সিদ্ধান্ত, নাকি এটি সরাসরি হত্যা? আপনি হলেন আপনি হলে কি করতেন? এক মুহূর্তের জন্য নিজেকে সেই নৌকায় কল্পনা করুন। আপনার সামনে দুটি পথ। কেউ কিছু করবে না এবং হয়তো সবাই মারা যাবে, অথবা একজন মারা যাবে কিন্তু 3 জনের বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে। এখন কোন সিদ্ধান্তটি নৈতিক? এখানে কোনো সহজ উত্তর নেই, কারণ ক্ষুধা ও মৃত্যু ভয় মানুষের বিচার ক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করে। প্রয়োজন কি সবকিছুর বৈধতা দেয়? অনেকে বলেন, চরম বিপদের সময় সাধারণ নৈতিক নিয়ম প্রযোজ্য থাকে না। তাদের মতে যখন বেঁচে থাকাই একমাত্র লক্ষ্য, তখন কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া উপায় থাকে না। কিন্তু অন্যরা সম্পূর্ণ ভিন্ন মত দেন। তাদের প্রশ্ন, যদি বেঁচে থাকার জন্য হত্যা বৈধ হয়ে যায়, তাহলে সেই সীমারেখা কোথায় শেষ হবে? আজ একজনকে হত্যা করা হলো, আগামীকাল আরো একজনকে, তারপর আরো একজনকে। নৈতিকতার ভিত্তি কি তখন ধীরে ধীরে ভেঙে পড়বে না? আইন কি বলে? এই ঐতিহাসিক ঘটনার পর জীবনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনানো হয়। তাদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন,
তারা আনন্দের জন্য হত্যা করেননি, তারা করেছিলেন বেঁচে থাকার শেষ মরিয়া চেষ্টায়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলল, পরিস্থিতি যত কঠিনই হোক, নিরপরাধ মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হত্যাই। এই মামলাটি এক বড় প্রশ্ন তুলে ধরে। আইন কি মানুষের দুর্দশাকে বিবেচনা করবে নাকি নৈতিক নীতিকে অটুট রাখবে? নৈতিকতার আসল পরীক্ষা। আমরা শান্ত পরিবেশে বসে সহজেই বলতে পারি, আমি কখনো এমন কাজ করব না। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো, যদি আপনার নিজের জীবন ঝুঁকিতে থাকে, যদি আপনার পরিবারের কাছে ফিরে যাওয়ার একমাত্র উপায় হয় এমন একটি সিদ্ধান্ত, তখন কি আপনার নৈতিক অবস্থান একই থাকবে? এই কারণেই দর্শন আমাদের অস্বস্তিতে ফেলে, কারণ এটি শুধু অন্যদের বিচার করতে শেখায় না, এটি আমাদের নিজেদের মূল্যবোধকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। পরবর্তী অধ্যায়ে এই ঘটনার পর আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যদি সবাই আগে থেকেই সম্মতি দিত, যদি লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করা হতো, তাহলে কি সেই হত্যার নৈতিক মূল্যায়ন বদলে যেত? সম্মতি, ন্যায্যতা এবং মানুষের স্বাধীন ইচ্ছা, এই তিনটি বিষয়ই আমাদের পরবর্তী অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। পর্ব 4, সম্মতিকে অন্যায়কে ন্যায়ে পরিণত করতে পারে। আগের অধ্যায়ে আমরা এমন এক বাস্তব ঘটনার মুখোমুখি হয়েছিলাম, যেখানে বেঁচে থাকার জন্য একজন মানুষকে হত্যা করা হয়েছিল। প্রশ্ন ছিল, চরম প্রয়োজন কি কখনো হত্যা ন্যায়সঙ্গত করতে পারে? কিন্তু বিতর্ক এখানেই শেষ হয় না। আরো গভীর একটি প্রশ্ন আমাদের সামনে আসে, যদি নিহত ব্যক্তি আগে থেকেই সম্মতি দিতেন, তাহলে কি ঘটনাটি নৈতিকভাবে গ্রহণযোগ্যতা পেত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সম্মতি বা কনসেন্টের অর্থ বুঝতে হবে। সম্মতি আসলে কি? সম্মতি মানে শুধু হ্যাঁ বলা নয়। সত্যিকারের সম্মতি তখন হয় যখন একজন মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো ভয়, চাপ, প্রতারণা ছাড়াই সিদ্ধান্ত নেয়। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা একজন মানুষের সিদ্ধান্ত কি সত্যি স্বাধীন হতে পারে? ভাবুন, 4জন মানুষ সমুদ্রে ভাসছে, খাবার নেই, পানি নেই, উদ্ধার হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় যদি সবাই বলে লটারি করা হোক, যার নাম উঠবে তাকে বলি করে দেওয়া হয়, তাকে বলি দিয়ে বাকিরা বাঁচবে, তাহলে কি সেই সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হবে? লটারি কি ন্যায় ন্যায় বিচার নিশ্চিত করে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানবো নেক্সট চ্যাপ্টারে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন চ্যাপ্টারে। ভালো থাকবেন, সুস্থ